প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এই পর্ব এবং এর পরবর্তী কয়েকটা পর্বে সিরিজ আকারে আমরা আলোচনা করব জাপানের সংবিধান নিয়ে। এখন জাপানের সংবিধান নিয়ে আলোচনা করার মূল কারণটা হচ্ছে জাপানের সংবিধান এবং বাংলাদেশ সংবিধান যেভাবে লেখা হয়েছিল তার মধ্যে একটা অদ্ভুত একটা মিল আছে। মিলটা হচ্ছে বাংলাদেশের সংবিধান যেমন বিদেশিদের দ্বারা লিখিত, অর্থাৎ বিদেশিরা, অর্থাৎ এই যে আপনার ভারতীয়রা যে চোথা দিয়েছিল, ইন্দিরা গান্ধী যে চোথা দিয়েছিল, সেই চোথা দেখে ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধানটা লেখেন আর কি, খুব অল্প সময়ের ভিতরে। তেমনি জাপানের সংবিধানটা জাপানিরা কিন্তু লেখেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন তারা যুদ্ধে পরাজিত হয়, তখন আমেরিকানরা জাপানকে দখল করে নেয় এবং পরবর্তী 5 বছর জাপানকে সরাসরি আমেরিকা নিয়ন্ত্রণ করে, শাসন করে, এবং তখনই জাপানের সংবিধানটা লেখা হয়, নতুনটা। জাপানিদেরকে তারা লিখতে দেয় সংবিধানটা, কিন্তু এতে আমেরিকানরা কিন্তু খুশি হয় না। তো তো তখন আমেরিকানরা নিজেরাই সংবিধানটা জাপানিদেরকে লিখে দেয় এবং বলে এটা তোমরা সংসদে গিয়ে পাশ করো। এবং তখন জাপানের যে অবস্থা, যুদ্ধে পরাজিত জাপান, তাদের এই সংবিধান মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু এই নতুন সংবিধানটা কিন্তু জাপানের যে বর্তমান যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে তারা দেশটা চালায়, তার জন্য এই সংবিধানটা সেই কারণেই দেশটা এত জাপানটা শুধু করে চলতে পারে এই সংবিধানের কারণে। তো আসুন এই সংবিধানটা আমরা এই পর্বে এবং আগামী কয়েকটা পর্বে আমরা দেখি এই সংবিধানে কি কি আছে। তাহলে বাংলাদেশের সংবিধান কিভাবে পরিবর্তন করা হবে অথবা কিভাবে পরিবর্তন করতে পারবো সে ব্যাপারে আমরা একটা ধারণা পাবো। তো এই পর্বে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় 1, অধ্যায় 2 এই দুটো আমরা দেখব, এবং এতে এই দুটো অধ্যায়ে অনুচ্ছেদ থাকবে 9টা। পুরো সংবিধানে আপনার অধ্যায় আছে 11টা আর অনুচ্ছেদ আছে 103টা। জাপানের সংবিধান কিন্তু খুব একটা বড় সংবিধান না। তো আসুন আমরা এই কয়েকটা অনুচ্ছেদ আমরা দেখে নেই। অনুচ্ছেদ 1-এ লেখা আছে, সম্রাট হবেন রাষ্ট্র এবং জনগণের ঐক্যের প্রতীক, যিনি তার পদ লাভ করবেন জনগণের ইচ্ছায়, যারা সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণের ইচ্ছায় সম্রাট নির্বাচিত হবেন এবং জনগণ সমস্ত ক্ষমতার অধিকারী। অনুচ্ছেদ 2, সিংহাসন রাজবংশীয় হবে এবং সংসদে পাশ করা রাজপরিবার সংক্রান্ত আইন অনুসারে চলবে। অর্থাৎ রাজবংশের কেউ ইচ্ছামতো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না, সব কিছু ঠিক করে দেবে দেশের আইন। আচ্ছা, অনুচ্ছেদ 3, রাষ্ট্রের বিষয়ে সম্রাটের সমস্ত কাজের জন্য মন্ত্রী পরিষদের পরামর্শ এবং অনুমোদনের প্রয়োজন হবে এবং মন্ত্রিসভা তার জন্য দায়বদ্ধ থাকবে। অর্থাৎ সম্রাটের সমস্ত কাজ কি করবেন, কখন করবেন, সব কিছু ঠিক করে দেবে মন্ত্রী পরিষদ। কিন্তু আবার সম্রাট যাই করে থাকুন না কেন, এর জন্য সম্রাটের সমস্ত কাজের জন্য দায়ী থাকবে মন্ত্রী পরিষদ। অর্থাৎ সম্রাট যদি কোনো কারণে কোনো দোষ করে ফেলে, এর দোষটা কিন্তু সম্রাটের উপর যাবে না, দোষটা যাবে মন্ত্রিসভার উপর। অনুচ্ছেদ 4, সম্রাট কেবল এই সংবিধানে দেওয়া রাষ্ট্র বিষয়ক কাজ সম্পাদন করবেন এবং তার রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো ক্ষমতা থাকবে না। সম্রাট আইন দ্বারা প্রদত্ত রাষ্ট্রের বিষয়ে তার কার্য সম্পাদনের দায়িত্ব অন্যের উপর অর্পণ করতে পারবেন। অনুচ্ছেদ 5, যখন রাজপরিবার সংক্রান্ত আইন অনুসারে একটি রিজেন্সি বা রাজপ্রতিনিধি প্রতিষ্ঠিত হয়, তখন রিজেন্ট সম্রাটের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র বিষয়ে তাঁর কার্য সম্পাদন করবেন। এই ক্ষেত্রে অনুচ্ছেদ 4-এর প্রথম অংশটি প্রযোজ্য হবে। অনুচ্ছেদ 4-এর প্রথম অংশটি এটা, সম্রাট কেবল এই সংবিধানে দেওয়া রাষ্ট্র বিষয়ক কাজ সম্পাদন করবেন এবং তার রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো ক্ষমতা থাকবে না। আচ্ছা,
এবার যায় হচ্ছে 6 নম্বর অনুচ্ছেদে। সম্রাট সংসদ দ্বারা মনোনীত ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। সম্রাট মন্ত্রিসভা দ্বারা মনোনীত ব্যক্তিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। আশা করি ব্যাপারটা পরিষ্কার। আচ্ছা, 7 নম্বর অনুচ্ছেদ। সম্রাট মন্ত্রিসভার পরামর্শ এবং অনুমোদনের সাপেক্ষে জনগণের পক্ষে রাষ্ট্রের বিষয়ে নিম্নলিখিত কাজগুলি সম্পাদন করবেন, যেমন সংবিধান, আইন, মন্ত্রিপরিষদের আদেশ ও চুক্তির সংশোধনী জারি করা, সংসদের সমাবর্তন অর্থাৎ সংসদের শুরু, সংসদের শেষ, এই অধিবেশনগুলো পরিচালনা করা, প্রতিনিধি পরিষদের অর্থাৎ নিম্নকক্ষের বিলুপ্তি, সাধারণ নির্বাচনের ঘোষণা, আইন অনুসারে মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ এবং বরখাস্তের এবং রাষ্ট্রদূত ও মন্ত্রীদের পূর্ণ ক্ষমতা এবং প্রমাণপত্রের প্রত্যয়ন, সাধারণ এবং বিশেষ ক্ষমার প্রত্যয়ন, শাস্তি লঘুকরণ, দণ্ডব্যাক্ষেপ অর্থাৎ দণ্ডকে প্রলম্বিত করা অথবা বিলম্বিত করা অর্থাৎ দণ্ডকে পিছিয়ে দেয়া এবং অধিকার পুনরুদ্ধার। কারো কাছ থেকে কোনো কারণে যদি অধিকার নিয়ে ফেলা হয় সাময়িকভাবে, সেটি আবার ফিরিয়ে দেওয়ার অধিকার কিন্তু মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী সম্রাট সেটা করবেন। রাষ্ট্রীয় সম্মাননা প্রদান, আইন দ্বারা প্রদত্ত কূটনৈতিক এবং অন্যান্য নথির প্রত্যয়ন, বিদেশি রাষ্ট্রদূত ও মন্ত্রীদের অভ্যর্থনা, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান সঞ্চালন। 8 নম্বর অনুচ্ছেদ। সংসদের অনুমোদন ব্যতীত রাজপরিবারকে কোনো সম্পত্তি দেওয়া যাবে না বা রাজপরিবার কোনো সম্পদ গ্রহণ করতে পারবেন না। রাজপরিবারের কেউ উপহার দিতে পারবেন না, অর্থাৎ কোনো কিছু তারা দেয়া বা গ্রহণ করা কোনো কিছুই সংসদের অনুমোদন ব্যতীত রাজপরিবার কোনো কিছুই করতে পারবে না। অর্থাৎ সংসদ মানে রাজা দেশকে বিক্রি করে দেয়া অথবা কারো কাছে বিক্রি হয়ে যাওয়া, এই জিনিসটা কোনোভাবেই সম্রাট হচ্ছে কোনোভাবেই করতে পারবেন না। সেটা হচ্ছে আপনার এই যে এই আইন দ্বারা, এই অনুচ্ছেদ দ্বারা হচ্ছে সেটা বাধাগ্রস্ত করা হয়েছে আর কি। আচ্ছা, এবার দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যুদ্ধ পরিহার বিষয়ক। এই অধ্যায়ে অনুচ্ছেদ আছে হচ্ছে 1টি এবং সেই অনুচ্ছেদ হচ্ছে 9 নম্বর অনুচ্ছেদ। ন্যায় বিচার ও শৃঙ্খলার উপর ভিত্তি করে আন্তর্জাতিক শান্তির লক্ষ্যে জাপানি জনগণ চিরতরে জাতির সার্বভৌম অধিকার হিসেবে যুদ্ধ এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির উপায় হিসেবে হুমকি বা শক্তির ব্যবহারকে পরিহার করবে। এই অনুচ্ছেদের লক্ষ্য অর্জনের জন্য স্থল, সমুদ্র এবং বিমান বাহিনীর পাশাপাশি অন্যান্য যুদ্ধের ক্ষমতা কখনোই বজায় রাখবেন না। রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধ ঘোষণার অধিকারকে স্বীকৃতি দেওয়া হবে না। অর্থাৎ জাপান কোনোভাবেই একটা সামরিক বাহিনী যা বিদেশে গিয়ে যুদ্ধ করতে পারে অথবা বিদেশের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারে, সে অবস্থায় কোনোভাবেই হচ্ছে জাপান রাখতে পারবে না। তবে যদিও জাপানের হচ্ছে একটা সামরিক বাহিনী আছে, কিন্তু একে বলা হয় হচ্ছে আপনার সেলফ ডিফেন্স ফোর্স, অর্থাৎ আত্মরক্ষামূলক একটা বাহিনী আছে। এদের কিন্তু অন্তত তাত্ত্বিকভাবে বিদেশে গিয়ে যুদ্ধ করার কোনো ক্ষমতা বা এদের কোনো অধিকার সাংবিধানিকভাবে রাখা হয়নি। এবং এই কারণেই হচ্ছে জাপান বিদেশে গিয়ে, এই অনুচ্ছেদের কারণে জাপান বিদেশে গিয়ে কোনো যুদ্ধ করতে পারে না। এবং অনেকে ইদানিং বলছে যে মানে এই অনুচ্ছেদটা হচ্ছে পরিবর্তন করতে হবে, যাতে জাপান বিদেশে গিয়ে যুদ্ধ করতে পারে, যুদ্ধ বাঁধাতে পারে। সেজন্য হচ্ছে তারা এই অনুচ্ছেদটার পরিবর্তন চায় জাপানিরা বলতে মানে অল্প কিছু আপনার সংসদ সদস্য আর কি। আর প্রথম অধ্যায়টা সম্রাট সম্পর্কে রাখার মূল কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো, যে বাংলাদেশে যেমন হচ্ছে ধর্মটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ইসলাম ধর্ম, তেমনি জাপানিদের হচ্ছে ধর্ম বলতে হচ্ছে সম্রাট হচ্ছে ধর্মের মতো
খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যার কারণে যদিও আমেরিকানরা চেয়েছিল সম্রাটকে সম্পূর্ণ সরিয়ে দিতে, কিন্তু জাপানিদের ভিতরে সম্রাটের এত বেশি সম্মান যে তারা আমেরিকানরাও সাহস করেনি যে সম্রাটকে সরিয়ে দেওয়ার সাহস করেনি। তাই সম্রাটের ক্ষমতা একেবারে কমিয়ে দেওয়ার জন্য তারা যা যা করা সম্ভব তা করেছে, কিন্তু সম্রাটকে কোনো অবস্থাতেই তারা সরাতে পারেনি আর কি। তো যার কারণে এই সংবিধানের প্রথম অধ্যায়টা রাখা হয়েছে শুধু সম্রাটকে নিয়ে, যে সম্রাট সম্মানিত এবং তিনি রাষ্ট্র এবং জনগণের ঐক্যের প্রতীক হিসেবে তাকে রাখা হয়েছে, কিন্তু তার সমস্ত ক্ষমতা কিন্তু খর্ব করা হয়েছে। তার যে একটা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং যুদ্ধের আগে, সেই ক্ষমতাটা সম্পূর্ণরূপে হ্রাস করা হয়েছে। এই সম্রাট একেবারে মানে কাগুজের সম্রাট আর কি। এনার কোনো, যদিও অনেক সম্মানিত একজন ব্যক্তি, কিন্তু এই সম্রাটের কোনো অধিকার, কোনো রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার সম্রাটের কিন্তু একেবারে নেই। এমনকি সম্রাট যদি তার পদত্যাগ করতে চান, সেটিও সংসদ দ্বারা আইন পাশ করে সংসদে পাশ হয়ে আসতে হবে। অর্থাৎ চাইলাম ক্ষমতা ছেড়ে দিব, সেই অধিকারও সম্রাটের নাই। তো বর্তমান সম্রাটের বাবা, যিনি আগে সম্রাট ছিলেন, তিনিও মানে এত বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে তার মানে চলাফেরা করতেই কষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে তিনি মানে সংসদ থেকে অনুমতি নিয়ে পদত্যাগ করেন আর কি। তারপর তার ছেলের হাতে ক্ষমতাটা হস্তান্তর করেন। তো এই হলো প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। তো আমরা পরবর্তী পর্বে এর পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আমরা অধ্যায় এবং অনুচ্ছেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।